আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিপ্লোমা টিউটর থেকে আমি নোমান। আমরা আজ থেকে শুরু করতে যাচ্ছি সিভিল তৃতীয় পর্বের স্ট্রাকচারাল মেকানিক্স সাবজেক্টটা, যেটা ডিপার্টমেন্টাল মানে থার্ড সেমিস্টার ডিপার্টমেন্টাল সাবজেক্টের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। এবং এখানে ডিপার্টমেন্টাল আরেকটা সাবজেক্ট আছে, সেটা হচ্ছে সার্ভেইং ওয়ান। আমরা সেই ক্লাসটাও তোমাদেরকে নিব। তো মেকানিক্স এই সাবজেক্টটা গুরুত্বপূর্ণ হওয়ার পিছনে কারণ হচ্ছে আমাদের সিভিল ডিপার্টমেন্টে স্ট্রাকচারাল সেক্টরটা অনেক বড়। এর মধ্যে আমাদের ডিজাইন আছে, বিম, কলাম, এই আবিজাবি অনেক ডিজাইন আছে। এই জন্য এই মেকানিক্স সাবজেক্টটা গুরুত্ব দিয়েই পড়তে হবে, ঠিক আছে? এবং আমাদের পড়াশোনা হবে পরীক্ষা ফোকাসড। পরীক্ষায় ইম্পর্টেন্ট টপিকগুলো আমরা পড়বো, পরীক্ষায় যেগুলো আসছে সেগুলো অ্যানালাইসিস করে আমরা ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়বো। তার ব্যতীত আমাদেরকে অবশ্যই বেসিকটা আগে শিখতে হবে। এই জন্য আমরা বেসিক আগে শিখবো, শেখার পরে আমাদের পড়াটা যেটা হবে সেটা হবে পরীক্ষা ফোকাসড পড়াশোনা, ঠিক আছে? তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অতি সংক্ষিপ্ত আমরা কয়েকটা প্রশ্ন লিখে রাখছি। 7টা অতি সংক্ষিপ্ত আছে কয়টা? 4টা। এই কয়টা প্রশ্ন যদি তোমরা এই অধ্যায় থেকে পড়ো, তাহলে আশা করি ইনশাআল্লাহ এর মধ্যে থেকেই পরীক্ষায় কমন পাবা, ঠিক আছে? অতি সংক্ষিপ্ত। এখন সংক্ষিপ্ততে ম্যাথমেটিক্যাল টার্ম কিছু আসতে পারে, ছোটো ছোটো ম্যাথ, সেগুলো আমরা ম্যাথের ক্লাস যখন করব তখন কভার করব। বোঝা গেছে? আজকের এই ক্লাসের মাধ্যমে এই অধ্যায়ের যে বেসিক যে ধারণাগুলো আছে সবগুলো আমরা কনসেপ্ট ক্লিয়ার করবো ইনশাআল্লাহ, এবং পরবর্তী ক্লাস থেকে আমরা ম্যাথ শুরু করব। তো এই অধ্যায়ের নামটা কি দেখো, এটা অধ্যায়ের নাম হচ্ছে পদার্থের যান্ত্রিক গুণাবলী। তো পদার্থের যান্ত্রিক গুণাবলীর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট দুইটা টপিক হচ্ছে একটা পীড়ন আর একটা বিকৃতি। এটা মনে রাখবা, একটা পীড়ন আর একটা বিকৃতি। তো পীড়ন বিকৃতির মধ্যে সম্পর্ক করতে করতেই দেখবা এই অধ্যায় শেষ হয়ে গেছে। বোঝা গেছে? তো আমরা শুরু করি। দেখো এখানে আমি প্রশ্ন যেগুলো রেখেছি সেগুলো পীড়ন বিকৃতি আগে আছে, হ্যাঁ? তো আমরা বেসিক যে জিনিসপাতিগুলো আছে সেইগুলো দ্বারা শুরু করি। প্রথমত আমরা পীড়নটা জিনিসটা কি সেটা আগে দেখি। দেখো পীড়ন, পীড়ন পীড়ন জিনিসটা কি? ধরো এইখানে একটা বস্তু আছে, এই বস্তুর ক্ষেত্রফল হচ্ছে এ, হ্যাঁ? এই ক্ষেত্রফলের উপরে তুমি একটা বল প্রয়োগ করছো, সেই বলটা হচ্ছে এফ বল। তাহলে একটা জিনিস খেয়াল করো, তুমি যখন এই বস্তুর উপরে একটা বল প্রয়োগ করলা, তো এই বস্তুটাকে কি করতে হবে? এই বলটাকে তো অবশ্যই ধরে রাখতে হবে, তাই না? এই বস্তুটা যদি এই বলটাকে ধরে না রাখে, তাহলে এই বস্তুটা কিন্তু নিচের দিকে নেমে যাবে। নর্মালি ধরো আমি এই এই মার্কারটা আমার হাতের উপর দিয়ে প্রেসার দিছি, হাতের উপর দিয়ে প্রেসার দেওয়ার ফলে আমার হাতটা কি করতেছে? বাধা দিচ্ছে। আমি কিন্তু বাধা দিয়ে আছি, আমার নিচের হাতটা কিন্তু এটাকে বাধা দিচ্ছে, প্রেসার আটকাচ্ছে না? তো এই যে আটকানোর যে প্রবণতা, এটাকে বলা হয় প্রতিরোধ করা। কি করা? প্রতিরোধ করা। তাহলে এই যে এই ক্ষেত্রফলের উপরে যে এফ বলটা কাজ করতেছে, এই এফ বলকে এই ক্ষেত্রফল যদি প্রতিরোধ করে, তাহলে সেই প্রতিরোধী বলকে বলা হবে হচ্ছে পীড়ন। বোঝা গেছে? তাহলে একক ক্ষেত্রফলের উপরে প্রযুক্ত বলের প্রতিরোধী বলকে বলা হয় পীড়ন। সংখ্যাটা যদি আমরা লিখি, একক ক্ষেত্রফলের ওপর প্রযুক্ত বলের প্রতিরোধী বলকে কি বলে? পীড়ন বলে। ব্যাস, পীড়ন বুঝতে পারছো? তাহলে পীড়ন কি? পীড়ন হচ্ছে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলের প্রতিরোধী বলটাই হচ্ছে পীড়ন। পীড়ন আবার 3 ধরনের হয়ে থাকে, একটা চাপ পীড়ন, একটা টান পীড়ন, আর একটা হচ্ছে শিয়ার পীড়ন। চাপ পীড়নটা কী রকম দেখো, নর্মালি একটা বস্তু, তুমি যদি এই বস্তুকে এই পাশ থেকে এবং এই পাশ থেকে সমপরিমাণ ফোর্সে চাপ দাও, মানে দুইটা ফোর্স কাজ করাও, দুইটা বল কাজ করাও, তাহলে কি হবে দেখো, এই বস্তুটা কিন্তু সংকীর্ণ হয়ে যাওয়ার প্রবণতা তৈরি হবে, মানে চিকন হয়ে যাওয়ার প্রবণতা তৈরি হবে। কিন্তু এই বস্তুটা নিজের শক্তি দ্বারা কি করবে? এই দুইটা বলকে আটকানোর চেষ্টা করবে। যেমন ধরো এই মার্কারকে আমি যদি দুই দিক থেকে সমপরিমাণ ফোর্সে দেই, তাহলে এই ফোর্সের কারণে নর্মালি এই মার্কারের একটু আকার ছোট হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু কেন হচ্ছে না? কারণ এই ফোর্সের কারণে, এই ফোর্স যে আমি দিচ্ছি একে, সেই ফোর্সটার প্রতিরোধ করতেছে। তার মানে যেখানে প্রতিরোধ হবে সেখানে কি উৎপন্ন হবে? পীড়ন উৎপন্ন হবে। তাহলে এটাকে আমরা কি বলতেছি? চাপ পীড়ন।
পীড়ন। ঠিক আছে, এখন যদি বলি টান পীড়ন কি, দেখো টান পীড়ন, টান পীড়ন জিনিসটা হলো এই যে একটা ধরো বস্তু, এই সেম বস্তু, এটাকে তুমি কি করতেছো, টানতেছো, কি করতেছো, টানতেছো। তো নর্মালি এই টানার ফলে এই বস্তুটার কি হওয়া উচিত ছিল, একটু বড় হওয়া উচিত ছিল, কিন্তু বড় হওয়া বা ছিঁড়ে যাওয়া উচিত ছিল, কিন্তু ছিঁড়তেছে না বা বড় হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ এই বস্তুটার মধ্যে একটা শক্তি আছে, যে শক্তির সাহায্যে এই ছিঁড়ে যাওয়া বা দুইটা টানাকে প্রতিরোধ করতেছে। টানলেও সে বড় হচ্ছে না। এই যে প্রতিরোধী ক্ষমতা, এটা হচ্ছে টানা পীড়ন। কি পীড়ন? টান পীড়ন। এবার যদি বলি শেয়ার পীড়ন, দেখো শেয়ার মানে তোমরা কি মনে করো, কি ভাবছো এতদিন বলো তো? শেয়ার পীড়ন, শেয়ার মানে কি? একজনের কথা আরেকজনকে শেয়ার করা, একটা ফাইল আরেকজনকে ট্রান্সফার করা, এগুলোই তো শেয়ার নাকি? একজনের পোস্ট শেয়ার করে আরেকজনের কাছে দেওয়া, এগুলোই তো। কিন্তু মেকানিক্সের ক্ষেত্রে, স্ট্রাকচারালের ক্ষেত্রে ওই শেয়ার আর এই শেয়ার এক না। এই শেয়ারের মানে হচ্ছে ছিঁড়ে যাওয়া। কি হওয়া? ছিঁড়ে যাওয়া। এই শেয়ারের মানে হচ্ছে ছিঁড়ে যাওয়া। তুমি ধরো এখানে একটা বস্তু আছে, সেই বস্তুর উপর একটা লোড প্রয়োগ করছো, এফ লোড। হ্যাঁ, তো নর্মালি তুমি যখন একটা বস্তুর উপর লোড প্রয়োগ করবা, এই বস্তুর উচিত ছিল কি এই বরাবর ছিঁড়ে যাওয়া, ছিঁড়ে যাওয়া। ধরো এই যে এটার উপরে আমি এখানে লোড যদি প্রয়োগ করি, তাহলে এখানে নর্মালি চাকু দ্বারা যদি আঘাত করি তাহলে কেটে যাবে। তুমি কিন্তু যদি এখানে ফোর্স দাও, তাহলে সেই ফোর্স কিন্তু বাধা প্রদান করবে। এই বস্তুটা ওই ফোর্সটাকে কি করবে? বাধা প্রদান করবে। ওই যে ফোর্সটাকে বাধা প্রদান করতেছে বা রেজিস্ট করতেছে, এজন্য এটাকে বলা হয় হচ্ছে শেয়ার পীড়ন। কেন শেয়ার পীড়ন? ছিঁড়ে যাওয়ার হাত থেকে রক্ষা যে করে তাকে বলা হয় শেয়ার পীড়ন। মনে থাকবে, ছিঁড়ে যাওয়ার হাত থেকে যে রক্ষা করে তাকে কি বলা হয়? শেয়ার পীড়ন বলা হয়। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো, একটা হচ্ছে চাপ পীড়ন, একটা টান পীড়ন, এবং আরেকটা কি হলো? শেয়ার পীড়ন। বোঝা গেছে? এখন এই সবগুলো কি আমার এই 1 নম্বর প্রশ্নের মধ্যে লিখতে হবে? না, তুমি শুধু এই এক লাইন লিখলেই হবে। কিন্তু এই বইটা যখন পড়বা তখন তো একটা নোটের প্রয়োজন আছে না? তো সেই নোট যখন করবা, তখন তুমি এই নোটের মধ্যে এই জিনিসগুলো ইনক্লুড করে রেখে দিবা। বুঝছো? প্রতিটা সাবজেক্ট পড়ার ক্ষেত্রে অবশ্যই নোট মেনটেন করবা। নোট মেনটেন না করলে সেমিস্টার শেষে দেখবা অনেক কিছু পড়ছো, বাট সাজায় গোছায় তুমি রিভিশন দিতে পারছো না। এই জন্য সেমিস্টারের শুরু থেকেই তোমাদের নোট মেনটেন করতে হবে। ঠিক আছে, এখন আমরা পীড়ন দেখলাম, এরপরে এখন দেখব বিকৃতি। দেখো, তাহলে পীড়ন আমরা বুঝতে পারছি। বিকৃতি মানে হয়তো তোমরা কিছুটা আন্দাজ করতে পারতেছো। বিকৃতি মানে কি হওয়া? পরিবর্তন হওয়া। বিকৃতি মানে পরিবর্তন হওয়া। দেখো, বিকৃতি যদি আমি বলি, বিকৃতি, বিকৃতি জিনিসটা কি? এই যে একটা দৈর্ঘ্য, ধরো এর দৈর্ঘ্য আছে এল, হ্যাঁ, এল দৈর্ঘ্য একটা বস্তু, যেটাকে আমি লোড প্রয়োগ করছি, এবং এই লোড প্রয়োগের ফলে, এই বল প্রয়োগের ফলে এখানে কি হয়েছে? দৈর্ঘ্যটা বৃদ্ধি হয়ে গেছে। দৈর্ঘ্যটা বৃদ্ধি হয়ে গেছে। দেখো, আদি দৈর্ঘ্য ছিল এই পর্যন্ত, পরবর্তীতে দৈর্ঘ্য বৃদ্ধি হয়ে এতটুকু হয়ে গেছে। তাহলে এখানে কি ঘটলো বলো তো? এখানে যেটা ঘটছে সেটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে। কেন হলো এটা? এটা হওয়ার কারণ হচ্ছে এর মধ্যে বিকৃতি ঘটছে, অর্থাৎ ওর যে পূর্বের অবস্থান ছিল সে অবস্থানে আর সে নাই, সে সেখান থেকে কি হয়ে গেছে? বড় হয়ে গেছে। এটা বড় হইতে পারে, ছোট হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। অর্থাৎ এখানে যে দৈর্ঘ্য দেখতে পাচ্ছ, এই দৈর্ঘ্যের যদি পরিবর্তন ঘটে, এই দৈর্ঘ্যের যদি পরিবর্তন ঘটে, তাহলেই সেখানে বিকৃতি হবে। তাহলে সেখানে কি হবে? বিকৃতি হবে। আর বিকৃতির সংজ্ঞা যদি আমরা দিতে চাই, তাহলে আমরা বলতে পারি একক দৈর্ঘ্যের উপর প্রযুক্ত বলের ফলে, একক দৈর্ঘ্যের বস্তুর ওপর প্রযুক্ত বলের ফলে বস্তুর একক দৈর্ঘ্যের যে পরিবর্তন হয়, বস্তুর একক দৈর্ঘ্যের যে পরিবর্তন হয়, তাকে কি বলা হয়? বিকৃতি বলা হয়। বস্তুর দৈর্ঘ্যের পরিবর্তনকে বিকৃতি বলে। ঠিক আছে, তো এই বিকৃতি আবার 3 প্রকার আছে সেমভাবে: টানা বিকৃতি, চাপা বিকৃতি এবং শেয়ার বিকৃতি।
ঠিক আছে, এই তিনটা বিকৃতি আমাদেরকে আমরা সেমভাবে বলতে পারি। ধরো এটা টানতেছে, টানার কারণে যে বিকৃতি হয়েছে এটাকে বলতে পারি টান বিকৃতি বা টানা বিকৃতি। আবার যদি সেম জিনিস আমরা যদি চাপ দেই তাহলে কি হবে, চাপ দিচ্ছি এটার দৈর্ঘ্য ধরো কমে গেল, তো দৈর্ঘ্য কমে গেল, দৈর্ঘ্য কমে যাওয়ার কারণে এটার দৈর্ঘ্যের পরিবর্তন হয়েছে না, হয়েছে। তাহলে এটা কি বল প্রয়োগ করছি আমরা, চাপ বল প্রয়োগ করছি, এই জন্য এটাকে বলা হয় চাপ বিকৃতি, চাপ বিকৃতি। তাহলে একটা গেল টান বিকৃতি বা টানা বিকৃতি, আরেকটা গেল কি চাপা বিকৃতি বা চাপ বিকৃতি। এরপরে আমরা যদি দেখি শিয়ার বিকৃতি জিনিসটা কি, দেখো এই যে এইখানে একটা বস্তু আছে, হ্যাঁ, বস্তুকে যদি তুমি এই পাশ থেকে চাপ দাও তাহলে সেটা কি হবে জানো, এদিকে হেলে যাবে, এই যে এইদিকে চলে যাবে, বুঝছো? তাহলে এই যে একটা বস্তুকে তুমি কর্নারে চাপ দিচ্ছ, ওটার অবস্থানের পরিবর্তন হয়ে যাচ্ছে বা এখানে সরে যাচ্ছে, এদের সরে যাওয়া বা অবস্থানের পরিবর্তন হওয়া, এইটাকে বলা হয় হচ্ছে শিয়ার বিকৃতি। কি বিকৃতি? শিয়ার বিকৃতি। যদিও তোমাদের এই জিনিসগুলো হয়তো পরীক্ষায় আসবে না, কিন্তু এই বেসিক নলেজগুলো তোমাদের থাকা প্রয়োজন, বুঝছো? এই যে বেসিক জিনিসগুলো তোমাদের নলেজে থাকা প্রয়োজন। আচ্ছা, তাহলে আমরা টান বিকৃতি দেখলাম, চাপ বিকৃতি দেখলাম এবং শিয়ার বিকৃতি দেখলাম। এবার আমরা দেখব পীড়ন এবং বিকৃতির যে সূত্রটা আছে সেটা। দেখো, একটা দেখলাম পীড়ন আর এটা দেখলাম কি বিকৃতি। এখন পীড়ন ও বিকৃতির সূত্র আমরা দেখব এবং পাশাপাশি হুকের সূত্রটা যেটা লেখা আছে ওটাও দেখব। দেখো, তাহলে পীড়ন, পীড়নকে আমরা প্রকাশ করি হলো এস দ্বারা। পীড়নকে প্রকাশ করা হয় এস দ্বারা। এস ইজ ইকুয়াল টু এফ অথবা পি ডিভাইডেড বাই এ, বুঝছো? তাহলে একটা বস্তুর উপরে যখন এফ বল প্রয়োগ করা হবে এবং এটার এরিয়া যখন এ থাকবে তখন পীড়নের মান কি হবে, এফ ডিভাইডেড বাই এ, অর্থাৎ একক ক্ষেত্রফলের উপরে প্রযুক্ত বল। তাহলে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে কি বলতে, প্রযুক্ত বলের প্রতিরোধী বলকে আমরা কি বলি, পীড়ন বলি। ঠিক আছে, তাহলে পীড়নের সূত্র হচ্ছে এফ ডিভাইডেড বাই এ, এফ ডিভাইডেড বাই এ। এখন ভাইয়া বিকৃতির সূত্র কি, বিকৃতি, বিকৃতিকে আমরা এখানে ডেল দ্বারা প্রকাশ করতে পারি। ডেল ইজ ইকুয়াল টু, ডেলটা জিনিসটা কি, ডেল জিনিসটা কি দেখো, এটা হবে পরিবর্তন, পরিবর্তন ডিভাইডেড বাই আদি। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি ডেল এল ডিভাইডেড বাই এল। ডেল এল মানে কি দেখো, এখানে একটা বস্তু আছে, সেই বস্তুর দৈর্ঘ্য এল। এখন তুমি যখন একে একটা টান বল কাজ করাবা, এফ যখন দিবা, ফোর্স দিবা, তখন এটা কি হবে, এ একটু বড় হয়ে যাবে। ধরো এটা আদি অবস্থাতে এল ওয়ান ছিল, এখন না এল ছিল, এখন হয়ে গেছে এল প্রাইম। প্রথমত ছিল কোন পর্যন্ত, এই যে এই পর্যন্ত, তারপরে বৃদ্ধি পেয়ে একটু বড় হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে এখানে কি ঘটতেছে দেখছো, একটা দৈর্ঘ্যের পরিবর্তন ঘটতেছে। দৈর্ঘ্যের পরিবর্তনটা কি লিখতে পারি আমরা, ডেল এল, বা হ্যাঁ ডেল এল যদি আমরা লিখি, ডেল এল ইজিক্যাল টু কি লিখতে পারবো, এল প্রাইম মাইনাস এল। ঠিক আছে, এখন এখানে আদি দৈর্ঘ্য আমাদের কত ছিল, এল ছিল, দৈর্ঘ্য পরিবর্তন কত, ডেল এল। এই যে ডেল এল এবং এল, ডেল এল ডিভাইডেড বাই এল, এটাই হচ্ছে আমাদের কি বিকৃতি, একক দৈর্ঘ্যের পরিবর্তন। আমরা সংজ্ঞা লেখার সময় কি লিখলাম, একক দৈর্ঘ্যের যে পরিবর্তন সেটাকে বলা হয় হচ্ছে বিকৃতি, বুঝছো? একটা বস্তুর উপরে প্রযুক্ত বলের ফলে একক দৈর্ঘ্যের যে পরিবর্তন হয় তাকে আমরা কি বলি, বিকৃতি বলি। আচ্ছা, তাহলে আশা করি তোমরা পীড়ন এবং বিকৃতি এই দুইটা জিনিস বুঝতে পারছো। তো পীড়ন বিকৃতির সাথে আমাদের একটা সম্পর্ক আছে, সেটাকে বলা হচ্ছে হুকের সূত্র। ওই যেখানে দেখতে পাচ্ছ হুকের সূত্র। তাহলে আমরা হুকের সূত্রটা একটু দেখি, এটা এখানে থাক। হুকের সূত্র কি দেখো, কে সূত্র, হুকের সূত্র, হুকের সূত্র। এখন হুকের সূত্র মানে কি, হুক একজন বিজ্ঞানী যে একটা তথ্য দিছে, যে তথ্যের উপর ভিত্তি করে একটা নতুন সূত্র আবিষ্কার হয়েছে। হুক কি বলছে, যে স্থিতিস্থাপক সীমার মধ্যে, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক, পীড়ন বিকৃতির সমানুপাতিক, সমানুপাতিক। তাহলে এখন এখানে প্রশ্ন আসতে, এগুলো পরে যাচ্ছি, তার আগে একটা প্রশ্ন আসতে পারে, স্থিতিস্থাপক
সীমাটা কি, স্থিতিস্থাপক সীমাটা আবার কি? তো স্থিতিস্থাপক সীমা এমন একটি সীমা বা এমন একটি লিমিট, যে লিমিটের মধ্যে তুমি কোনো বস্তুকে যদি টানো এবং ছেড়ে দাও, সে পূর্বের অবস্থায় ফিরে আসতে পারবে। ধরো আমি যদি একটা রাবারকে টানি, রাবারকে টানলে আবার যদি ছেড়ে দিই, সে পূর্বের অবস্থায় ফিরে আসে না? আসে। কিন্তু ওই রাবারটাকে যদি তুমি আরও বেশি টানো, একসময় কী হবে? ছিঁড়ে যাবে, ওর বিকৃতি ঘটবে, ওর মানে ওর আকারের পরিবর্তন ঘটবে। যদি ওই বস্তুটা ওর পূর্বের অবস্থাতে ফিরে আসতে পারে, তাহলে যেই সীমা থেকে পূর্বের অবস্থায় ফিরে আসতে পারতেছে, সেই সীমাটাকে বলা হচ্ছে স্থিতিস্থাপক সীমা। বুঝাইতে পারলাম? যেই সীমা থেকে বস্তু তার পূর্বের অবস্থায় ফিরে যেতে পারে, সেই সীমাটাকে বলা হয় স্থিতিস্থাপক সীমা। তাহলে এখানে বলছে কি, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক, তাই তো? তাহলে আমরা এখানে কি লিখতে পারি? অতএব পীড়ন সমানুপাতিক বিকৃতি। পীড়ন সমানুপাতিক বিকৃতি। তো আমরা পীড়নকে এখানে কি দ্বারা প্রকাশ করলাম? এস। সমানুপাতিক বিকৃতি কি দ্বারা প্রকাশ করলাম? ডেল দ্বারা প্রকাশ করছি এখানে। তাহলে আমরা জানি সমানুপাতিক চিহ্ন যেখানে থাকে, সেই সমানুপাতিক চিহ্নকে উঠাইয়ে দিয়ে নতুন একটা কিছু আমরা ওখানে বসাইতে পারি। কি বসাইতে পারি বলো তো? একটা ধ্রুবক বসাইতে পারি, তাই না? তো ধ্রুবকটা কি হবে? ধ্রুবকটা হবে এস ইজ ইকুয়াল টু, এই ধ্রুবক সমানুপাতিক চিহ্ন উঠে দিয়ে যে ধ্রুবকটা আসে, সেটা হচ্ছে ই ইন্টু ডেল। তাহলে এখান থেকে আমরা যদি ইটা এক পাশে নেই, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো তো? পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি। পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি। হুকের সূত্র এইটাই, হুকের সূত্র এইটা। আর এটা হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। এখানে ইটা কি? ই হচ্ছে এখানে স্থিতিস্থাপক গুণাঙ্ক। ই ইজ ইকুয়াল টু স্থিতিস্থাপক গুণাঙ্ক। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। এখন এখানে যদি আমরা মান বসাই, তাহলে কি হবে বলো তো? এখানে যদি আমরা মান বসাই, তো ই ইজ ইকুয়াল টু এস এর মান কি? এস সমান সমান কি বের করছি দেখো? এফ ডিভাইডেড বাই এ। বা হ্যাঁ, এফের জায়গায় আমরা পি লিখি, সুবিধা হবে। পি, আচ্ছা এফই লেখা হোক, যেহেতু এফ লিখছো এর আগেও, এখানেও এফ থাক, সমস্যা নেই। তাহলে এফ ডিভাইডেড বাই এ ডিভাইডেড বাই বিকৃতি কি লিখছি আমরা? ডেল এল ডিভাইডেড বাই এল। ডেল এল ডিভাইডেড বাই এল। তাহলে এখান থেকে আমরা ই এর যে সূত্রটা পাচ্ছি, সেটা হচ্ছে এফ এল ডিভাইডেড বাই এ ডেল এল। বোঝা গেছে? এটা হচ্ছে আমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট সূত্র, যে সূত্র দিয়ে আমাদের ম্যাথে গেলে বারবার লাগবে। এই সূত্রটা ম্যাথে গেলে বারবার লাগবে, বুঝছো? এই সূত্রটা বারবার লাগবে। তাহলে আমরা হুকের সূত্র থেকে কি করলাম? স্থিতিস্থাপক গুণাঙ্ক বের করে নিয়ে আসলাম। স্থিতিস্থাপক যে গুণাঙ্ক, সেটা বের করে নিয়ে আসলাম। তাহলে পীড়ন কি বুঝতে পারছো, বিকৃতি বুঝতে পারছো, স্থিতিস্থাপক গুণাঙ্ক সেটা বুঝতে পারলা। কই থেকে আসলো এটা? এটা আসলে হুকের সূত্র থেকে। এখন এখানে তোমাকে বলছে হুকের সূত্রটি লেখো। হুকের সূত্র যখন লিখতে বলবে, তখন শুধু তুমি লিখবা যে হুকের সূত্র হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। এটাই হচ্ছে হুকের সূত্র। এখন এটা বইয়ের মধ্যে যেভাবে থাকে সেভাবে তোমরা লিখতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু আমার মেইন জিনিস হচ্ছে তোমাকে বোঝানো এটা কি আসলে, ঠিক আছে? আচ্ছা, দৃঢ়তার গুণাঙ্ক আছে, স্থিতিস্থাপক গুণাঙ্ক। স্থিতিস্থাপক গুণাঙ্ক তো গেল এটা, ঠিক আছে? এরপরে কি আছে? রেজিলিয়েন্স আছে। রেজিলিয়েন্স হচ্ছে একক আয়তনের যে শক্তি, সেটাই হচ্ছে রেজিলিয়েন্স। এগুলো থিওরিটিক্যাল জিনিস, এগুলো তোমরা পড়ে নিতে পারবা। আর স্থিতিস্থাপক সীমা, এটাও তো বুঝলা। স্থিতিস্থাপক সীমা কোনটা বললাম? যেই সীমার মধ্যে বস্তু তার পূর্বের অবস্থায় ফিরে আসার সক্ষমতা রাখে, সেটাই হচ্ছে স্থিতিস্থাপক সীমা, ঠিক আছে? তো এখানে কিন্তু আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন মোটামুটি সবগুলো দেখে ফেললাম। এগুলো একটু তোমরা থিওরি প্রশ্ন বইয়ের মধ্যে দাগাই রাখবা। এই প্রশ্নগুলো বইয়ের মধ্যে দাগাই রাখবা, অথবা যদি পারো নোটের মধ্যে লিখে রাখতে, তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। বই থেকে এই প্রশ্নগুলো বারবার একটু পড়ার চেষ্টা করবা। এখন এই যে দেখো, হুকের সূত্রটি বিবৃতি করো, এই যে প্রশ্নটা আছে না, এটা কিন্তু আমরা সলভ করে ফেলছি। যদি এই প্রশ্ন আসে, তাহলে এটা লিখবা, হুকের সূত্র লিখবা। লেখার পরে পীড়ন এবং বিকৃতি কি, দুইটা সমানুপাতিক, এইটা দেওয়ার পরে এই কয়টা লাইন একটু লিখে দিবা। এই কয়টা লাইন লিখে দিবা, লিখে দিলে এই জায়গায় অ্যান্সার দিয়ে দিবা। এটাই হচ্ছে তোমাদের কি, হুকের সূত্রের বিবৃতি। বোঝা গেছে? এটাই হচ্ছে হুকের সূত্রের বিবৃতি। এরপরে যে পীড়ন বিকৃতির মধ্যে সম্পর্কটি ব্যাখ্যা করো, এটাও হচ্ছে হুকের সূত্রেরই একটা অংশ। বোঝা গেছে? এই যে
যখন এই দুইটা প্রশ্ন আসবে তখন উত্তর একটাই হবে, উত্তর একটাই হবে। সেটা হুকের সূত্রের বিবৃতি বলুক বা পীড়ন বিকৃতির মাঝে সম্পর্ক বলুক, যেটাই বলুক না কেন, অ্যান্সার কি এইটাই, যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। এইটা তো জানতে চাইছে। পীড়ন আর বিকৃতির মাঝে সম্পর্ক কি সেটাই তো জানতে চাইছে। তো এটা কিসের সম্পর্ক দেখো তো? পীড়নের সাথে বিকৃতির সম্পর্ক না? পীড়নের সাথে কার সম্পর্ক? বিকৃতির সম্পর্ক। এটাই তোমার কাছে জানতে চাইছে। বোঝা গেছে? এখন একটা জিনিস বাকি থাকে, সেটা হচ্ছে মাইল স্টিলের পীড়ন বিকৃতি ডায়াগ্রাম। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা পরীক্ষায় আসেই, প্রতিবার পরীক্ষায় আসে মাইল স্টিলের পীড়ন বিকৃতি ডায়াগ্রাম। দেখো তো মাইল স্টিলের পীড়ন বিকৃতি ডায়াগ্রাম এবং কংক্রিটের পীড়ন বিকৃতি ডায়াগ্রাম। কংক্রিটের পীড়ন বিকৃতি ডায়াগ্রামটা পরীক্ষাতে একটু কম আসে। এটা এখন বর্তমানে সবথেকে বেশি আসে হচ্ছে মাইল স্টিলেরটা। মাইল স্টিলের পীড়ন বিকৃতি ডায়াগ্রামটা এখন সবথেকে বেশি আসে। মাইল স্টিলের পীড়ন বিকৃতি ডায়াগ্রাম কীভাবে পরিমাপ করা হয় জানো? একটা যন্ত্র আছে, তোমাদেরকে প্র্যাকটিক্যাল করাবে এই সাবজেক্টের। সেখানে দেখবা একটা যন্ত্রের মধ্যে একটা রড দেওয়া হয়, হ্যাঁ, একটা রড দেওয়া হয়। তো সেই রডটাই কি মাইল্ড স্টিল না? মাইল্ড স্টিলটাকে আমরা কি বলি? রড বলি বা রিইনফোর্সমেন্ট বলে থাকি। বোঝা গেছে? তো এখানে কি করা হয়, এই যন্ত্রটা ওপরের দিকে টানা হয়, এই জায়গায় আটকায় দেওয়া হয়, এই স্টিলটাকে বা এই রডটাকে এখানে আটকায় দেওয়া হয় এবং নিচে এক জায়গায় আটকায় দেওয়া হয়। দেওয়ার পরে যদি এই বস্তুটাকে তুমি উপরের দিকে টানো এবং এটা যদি নিচের দিকে ধরে রাখে সুন্দরভাবে, তাহলে একটা সময় কি হবে, মাইল্ড স্টিল হোক, ওটা তো একটা পদার্থ, একটা বস্তু, তুমি যখন ওখানে লোড দিতে দিতে ওভারলোড দিয়ে ফেলবা, তখন কি হবে, ছিঁড়ে যাবে না? ছিঁড়ে যাবে। ছিঁড়ে যাওয়ার আগে একটা কাজ হয়, সেটা হয় নেকিং, মানে একটু ভাঁজ হয়ে যায়। অর্থাৎ তুমি যখন এটাকে টানতেই থাকবা, তখন একটা সময় গিয়ে কি হবে জানো, এর শেপের ঠিক মাঝ বরাবর একটু এরকম হয়ে ডেবে যাবে, নেকিং হবে, ছিঁড়ে যাওয়ার পূর্ব মুহূর্তে। ছিঁড়ে যাওয়ার পূর্ব মুহূর্তে এরকম হবে। বোঝা গেছে? মানে যে কোনো এক জায়গায় ডাউন হয়ে যাবে, বিকৃতি হওয়ার কারণে এটা কমে যাবে, যেতে ওই জায়গায় ছিঁড়ে যাবে। তো মাইলস্টিল ডায়াগ্রামটা এই ছিঁড়ে যাওয়াটাই পর্যবেক্ষণ করে এবং এখান থেকে লোডিং ডায়াগ্রাম তৈরি করে। তো আমরা যদি এখানে দেখি, এটা মূলত এই যে এটাই হচ্ছে মাইলস্টিল ডায়াগ্রাম। কিন্তু এখানে যেটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে তোমাদের প্রতিটা বিন্দু এখানে ডিফাইন করে দেওয়া লাগবে যে কোন বিন্দুটা কি আসলে। বোঝা গেছে? কোন বিন্দুটা আসলে কি। দেখো এখানে দুইটা জিনিস কাজ করে, একটা হচ্ছে পীড়ন আর একটা বিকৃতি, তাই না? তো এইদিকে যেটা দেখতে পাচ্ছ, এইদিকে যেটা দেওয়া আছে, এটাকে বলা হচ্ছে বিকৃতি। আর এইদিকে কি দেওয়া আছে, এটাকে বলা হচ্ছে পীড়ন। তার মানে তুমি যখন পীড়ন বৃদ্ধি যখন পাবে, ধীরে ধীরে পীড়ন লোড যখন বৃদ্ধি করবা, তখন পীড়নের মানটাও বৃদ্ধি পাবে। পাইতে পাইতে দেখো এই সময় এসে পীড়নের মানটা কি আছে, এটা একদম ম্যাক্সিমাম অবস্থায় আছে। তারপরে আস্তে আস্তে কি হয়েছে, পীড়নের মানটা কমে গেছে। কমার পরে আবার বাড়তে এক সময় গিয়ে এই যে এই পয়েন্টে গিয়ে ছিঁড়ে যাবে, ওই রডটা কি হবে, ছিঁড়ে যাবে। এই জন্য এই পয়েন্টটাকে বলা হয় হচ্ছে ব্রেকিং পয়েন্ট। ঠিক আছে? এই পয়েন্টটাকে কি বলতেছি আমরা, ব্রেকিং পয়েন্ট। এবং এই যে এখানে সর্বোচ্চ একটা শক্তি পাচ্ছে না, এই সর্বোচ্চ শক্তিটাকে পাওয়াকে বলা হচ্ছে আলটিমেট স্ট্রেংথ। আলটিমেট STRENTH, স্ট্রেংথ, আলটিমেট STRENGTH। যাই হোক, তোমরা এই বানানগুলো ঠিক করে দেখে নিও বই থেকে, তাইলেই হবে। তো আলটিমেট স্ট্রেংথ। এখন এর মধ্যে কয়েকটা বিন্দু থাকে, দেখো এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, এখানে তিনটা বিন্দু কাজ করে, চারটা বিন্দু কাজ করে, চারটা বিন্দু এখানে কাজ করে। ঠিক আছে? এইগুলো আবার আমাদের নামগুলো লিখতে হবে, এইগুলোর নামও আমাদের লিখতে হবে। দেখো এগুলোর নাম কি সেটা দেখে। প্রথম যে বিন্দুটা থাকে, এটাকে বলা হয় প্রপোর্শনাল লিমিট। ঠিক আছে? এই পর্যন্ত থাকতে বস্তু তার নিজের যে অবস্থা, সে অবস্থাতেই থাকে, কোনো পরিবর্তন সে ঘটায় না। সে নিজে থাকার পরে, মানে এই পর্যন্ত গেলে বস্তুটা একদম অক্ষত অবস্থায় থাকবে, প্রপোর্শনাল লিমিট পর্যন্ত। এরপরে সেকেন্ডারি যে লিমিটটা আছে, সেটা হচ্ছে ইলাস্টিক লিমিট। কি লিমিট? ইলাস্টিক লিমিট। একটা হচ্ছে প্রপোর্শনাল লিমিট আর একটা ইলাস্টিক লিমিট।
ইলাস্টিক লিমিট, LIMIT। তো ইলাস্টিক লিমিটে কি ঘটে? ইলাস্টিক লিমিটটা হচ্ছে তোমার ওই যে স্থিতিস্থাপক গুণাঙ্কের মতোই কাজ করে আর কি, স্থিতিস্থাপক সীমার মতো আর কি। স্থিতিস্থাপক সীমাটাই কি দ্বারা প্রকাশ করা হচ্ছে? ইলাস্টিক লিমিট দ্বারা প্রকাশ করা হচ্ছে। অর্থাৎ বস্তুটাকে যদি এই পর্যন্ত দিয়ে লোড দিয়ে তুমি ছেড়ে দাও, তাহলে সে পূর্বের অবস্থায় ফিরে আসতে পারবে। কিন্তু এরপরেও যদি তুমি আরও লোড দাও, তাহলে সে পূর্বের অবস্থার দিকে ফিরলেও সম্পূর্ণরূপে আগের মতো আর হবে না, আগের মতো আর হবে না। এই জন্য এটাকে কি বলা হচ্ছে? ইলাস্টিক লিমিট বলা হচ্ছে। এই পর্যন্ত সেফ, এর বেশি দিলে তার একটা স্থায়ী বিকৃতি ঘটে যাবে, যে বিকৃতি থেকে তাকে রিভার্সে নিয়ে আসা কষ্টকর। বোঝা গেছে? আচ্ছা, এরপরে আছে হচ্ছে আমাদের এই যে এই বিন্দুটা, এটা হচ্ছে আপার ইল্ড পয়েন্ট। এটাকে বলা হয় আপার ইল্ড পয়েন্ট, আপার YEILD ইল্ড পয়েন্ট। এবং এটাকে বলা হয় লোয়ার ইল্ড পয়েন্ট, লোয়ার YEILD পয়েন্ট। একটা আপার ইল্ড পয়েন্ট আর একটা লোয়ার ইল্ড পয়েন্ট। এখানে তো আলটিমেট স্ট্রেংথ একটা আছেই। বোঝা গেছে? এখন আর দুইটা জিনিস আছে, সেটা হচ্ছে এই যে এইখান থেকে এই পর্যন্ত যতক্ষণ থাকে, এই পর্যন্ত ম্যাক্সিমাম লোড, এরপরে আর লোড নিতে পারে না। এখন এই ম্যাক্সিমাম লোডের পরে কি ঘটে? এখানে নেকিং হয়। কি হয়? NECKING। নেকিং মানে কি? এই যে মাঝখান থেকে কি হয়ে যায়? শুরু হয়ে সেখান থেকে ছিঁড়ে যায়। এই যে শুরু হয়ে যাওয়াটাকে বলা হচ্ছে নেকিং। বোঝা গেছে? এই শুরু হয়ে যাওয়াটাকে বলা হচ্ছে নেকিং। তো এইটাই হলো আমাদের মাইল্ড স্টিলের ডায়াগ্রাম। বোঝা গেছে? এটা বিভিন্নভাবে তুমি লিখতে পারো, বইয়ে যেরকম আছে সেভাবে দিয়ে লিখতে পারো। আবার এগুলো তো আমি নিচে লিখলাম, তো নিচে না লিখে সব থেকে ভালো হয় কি, তোমরা এখানেই নামগুলো লিখে দিবা। এইভাবে এখানে নামগুলো লিখে দিবা। আবার এগুলোকে কিন্তু শর্টকাটেও লেখা যায়। এই যে এটাকে বলা হয় আমরা হচ্ছে LYP, লোয়ার ইল্ড পয়েন্ট। এটাকে বলা হয় UYP, আপার ইল্ড পয়েন্ট। এবং এটাকে বলা হয় EL, ইলাস্টিক লিমিট। এটাকে বলা হয় কি? PL, প্রপোর্শনাল লিমিট। এখন তুমি নিচে আসে আবার এই জিনিসগুলো এখানে ব্যাখ্যা দিতে পারো যে LYP হচ্ছে লোয়ার ইল্ড পয়েন্ট, আর হচ্ছে UYP হচ্ছে আপার ইল্ড পয়েন্ট। এবং এখানে ইলাস্টিক লিমিটের ক্ষেত্রে EL ইজ ইকুয়াল টু ইলাস্টিক লিমিট, আর PL এর ক্ষেত্রে হচ্ছে প্রপোর্শনাল লিমিট। এইভাবে তুমি ব্যাখ্যা দিতে পারো, কোনো সমস্যা নাই। বোঝা গেছে? তো এই তো ছিল এই অধ্যায়ের বেসিক যে জিনিসগুলো। মূলত এখানে পীড়ন বিকৃতি আর স্থিতিস্থাপক গুণাঙ্ক বুঝলেই তোমার জন্য এনাফ। আর পাশাপাশি এই যে এই ডায়াগ্রামটা, বুঝা গেছে? এখানে কংক্রিট পীড়ন ডায়াগ্রামটা একদম সহজ, এটা তোমরা একবার দেখলেই পারবা। ঠিক আছে? এটা একবার দেখে নিবা, তাহলে এর মধ্যে কোনো সমস্যা আশা করি হবে না। বোঝা গেছে? তারপরে যদি সমস্যা হয়, তোমাদের জন্য আমরা একটা টেলিগ্রামে গ্রুপ খুলছি। সেই গ্রুপের লিঙ্কটা তোমরা পাবা হচ্ছে এই ভিডিও ডিসক্রিপশনে। তো ভিডিও ডিসক্রিপশন থেকে টেলিগ্রাম লিঙ্কে ঢুকবা। তো টেলিগ্রাম লিঙ্কে ঢুকে এর মধ্যে তোমাদের যে সমস্যাগুলো হবে, এই টেলিগ্রাম লিঙ্কে প্রবেশ করে সেই সমস্যাগুলো দিবা। আশা করি সেখান থেকে ইনশাল্লাহ আমরা সলভ করে দিব তোমাকে। বোঝা গেছে? এবং ওখানে আমরা বিভিন্ন নোট, এই অধ্যায়ের যে নোটগুলো আমরা হ্যান্ড নোট আছে বা বিভিন্ন ধরনের যে নোটগুলো আছে, বড় প্রশ্নের নোটগুলো, সেই নোটগুলো ওখানে শেয়ার করব। তো ওই গ্রুপে অবশ্যই তোমরা জয়েন হয়ে নিবা, এবং ওখানে জয়েন হওয়ার মাধ্যমেই কিন্তু আমাদের সাথে ভালোভাবে তুমি কানেক্টেড থাকতে পারবা এবং যে কোনো বিষয়ে সমস্যা হলে সলভ করে নিতে পারবা। তো এখানে আমরা আজকে যেগুলো শিখলাম সেগুলোর উপর ভিত্তি করে আমরা পরবর্তী ক্লাসে ম্যাথের দিকে আগাবো ইনশাল্লাহ। বোঝা গেছে? ম্যাথ আমরা কয়েকটা টাইপে এবং কয়েকটা ধাপে শেষ করব। তোমরা যারা আমাদের নিয়মিত ক্লাস করতে চাও, কমেন্টে জানাবা আমরা কি নিয়মিত কন্টিনিউ করব ক্লাস নাকি করব না। তোমরা যদি আমাদের ক্লাস কন্টিনিউ করতে চাও, তাহলে আমরা করাবো ইনশাল্লাহ। ঠিক আছে? তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।